যারা যারা দেখো কে এসছে, মাকে নিয়ে এলাম। সূর্য, এটা তুমি কি করেছো? হ্যাঁ, তোমার মাকে তুমি আবার এই বাড়িতে নিয়ে এসেছো। এই মহিলাটাকে কত কষ্ট করে আমি বাড়ি থেকে বিদায় করেছিলাম, তুমি আমার পারমিশন না নিয়ে তোমার মাকে কেন নিয়ে এসেছো? আরে আসতে বলো না, মা শুনতে পাচ্ছে তো, মা কষ্ট পাবে। আমি তো তোমার মাকে শুনিয়ে বলার জন্যই বলছি, যাতে তোমার মা কথাগুলো ভালো করে শোনে। তোমার মা কি জানে না তাকে আমি সহ্য করতে পারি না? এই মহিলা, তুই কেন এসেছিস? হ্যাঁ, তোকে আমি আপদ মনে করি, তোর আসা যাওয়া আমার একদম পছন্দ হয় না। তোকে আমি কি বলেছিলাম, বিয়ের পর ছেলেরা বউয়ের আঁচলের নিচে থাকে, আঁচলের নিচে থাকে, বুক পাগল হয়ে যায়। কথা কি শুনতে পাসনি? শোনো না, মায়ের কি দোষ? মাকে তো আমি নিয়ে আসছি। আর মায়ের খুব অসুখ, বুঝছো? ডক্টর বলছে মাকে ঢাকায় রেখে ট্রিটমেন্ট করতে হবে, তাই মাকে নিয়ে আসছি। অল্প কদিন থাকবে, হয়তো মাসখানেক থাকবে, তারপর চলে যাবে। হাজব তো, অল্প কয়েকদিন থাকবে, মাসখানেক থাকবে মানে? যেই মহিলাকে আমি 1 মিনিটও সহ্য করতে পারি না, সে মাসখানেক আমার বাড়িতে কিভাবে থাকবে? তুমি কি চাও না যে আমি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করি, নাকি আমাদের সুখের সংসারটা তোমার সহ্য হচ্ছে না? এখন তো দেখি অন্যের নজর কি লাগবে, আমার সংসারে আমার স্বামীর নজর দিয়ে তো ভরে গেছে। আমি এই সংসারে থাকতে পারবো না। তোমাকে ডিসাইড করতে হবে এই সংসারে তুমি তোমার মাকে রাখবে নাকি আমাকে রাখবে। এই বুড়ি, তোকে আমি কি বলেছিলাম? তোর ছেলের ইনকাম করা টাকার উপর সম্পূর্ণ আমার অধিকার আছে, তোর কোনো অধিকার নেই। আমি আমার বাড়িতে বসে বসে রান্না করব, সেই মজা মজা রান্না তুই বসে বসে খাবি? অসম্ভব। আচ্ছা, এত রিয়েক্ট করতেছো কেন? মা অসুস্থ মানুষ, আর তুমি এভাবে বলে মা কষ্ট পাচ্ছে তো। একদম চুপ থাকো, একটা কথা বলবে না। তোমার মা অসুস্থ মানুষ, হসপিটাল আছে, হসপিটালে নিয়ে যেতে তোমার মাকে, অথবা কোনো হোটেলে রেখে দিতে। আমাদের বাসায় কেন নিয়ে আসলে? আমার মাথাটা না গরম হয়ে যাচ্ছে। সূর্য, প্লিজ তুমি এই মহিলাটাকে এখান থেকে বিদায় করো। আরে একটু শান্ত হও না। তুমি তো জানো প্রত্যেকটা বাবা মায়ের সন্তানের উপর একটা অধিকার থাকে। অধিকার, তাই না? আমাকে তুমি অধিকার শেখাতে এসো না। তুমি তো কোনো ব্যবস্থা নিবে না, যা করার আমি করব। এদিকে আসো, এদিকে আসো। এই বুড়ি, এই তুই কি দেখতে পাচ্ছিস না তোর জন্য আমাদের দুইজনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে? তোকে আমি এই বাড়িতে থাকতে দিব না। বের হ, বের হয়ে যাবে, বের হ। বাবা, তুমি কি অবাক হয়ে গেছো? থামলে কেন? মারো, আরো মারো। নিজের বাবাকে মারতে খুব কষ্ট হচ্ছে, তাই না? আর যখন আমার মাকে মারিস তুই, এই তোর বাবা তোর কাছে বাবা মনে হচ্ছে, আর আমার মা, আমার মামার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আর আমার মায়ের গায়ে তুই হাত তুলিস। আর তুই কি বললি? আমার সংসারটা শুধু তোর, আমি ইনকাম করি, আমি সবকিছু করি, এই সংসার চালাই আমি, আর মাতাব্বরি করিস তুই। আর আমার সংসারে আমার মা আসতে পারবে না, আর তোর বাবা তোর কাছে আদরের দুলাল। শোন, প্রত্যেকটা সন্তানের কাছেই না তার বাবা মা আকাশ সমতুল্য। আর তুই কি না আমার মাকে এই বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছিস। যেদিন এই কথাগুলো শুনেছি না, আমার মাথার মটকাটা একদম হ্যাং হয়ে গিয়েছিল। তোর মতো মেয়ে আমার ঘরে থেকে আমার স্ত্রী হয়ে আমার মায়ের গায়ে কি করে হাত তুলিস? তা আমি পারছিলাম না প্রতিশোধ নিতে। কি করে নেব? নারীদের অধিকার তো বেশি, কিছু বলতে গেলেই, কিছু করতে গেলেই নারী নির্যাতন মামলা হবে। আজকাল এই দেশে নারী নির্যাতন মামলা হয়, পুরুষ নির্যাতন মামলা হয় না। তাই তোর বাবাকেই মা বানিয়ে এ বাড়িতে নিয়ে আসছি, তোর বাবা সচক্ষে দেখুক তোর আসল রূপটা কি, তোর আচরণটা কি, তুই কি মানুষ না জানোয়ার। জামাই বাবাজি, আজকে আমি বুঝতে পারছি তুই তোর শাশুড়ি ভাবছস আমারে, তাই না? একটা থাপ্পড় মারছস, মার আর কয়েকটা মার। সি সি সি, আমার ঘৃণা লাগে। এত কষ্ট করে তোর লেখাপড়া করাইছি, আমি কি তোর এই শিক্ষা দিছি? জামাই বাবাজি আমারে অনেক বলছে তুই নাকি বিনা অপরাধে তোর শাশুড়ির মার ধর করে বাড়ি থেকে তাড়া দিছস। আমি বিশ্বাস করি না। আজকে তোর শাশুড়ির সাইজে আমি আইছিলাম, আজকে আমি প্রমাণ পাইছি। মা, তোর শাশুড়ি তুই কেন এত নির্যাতন করছস? তোর শাশুড়ি তুই মা ভাবতে পারস না? আজকে যদি তোর শাশুড়ির জায়গা তোর মা হইতো, আমি হইতাম, তোর কি কষ্ট লাগতো না? মেয়ে মানুষ বিয়ের পরে ঠাই হয় কিন্তু শ্বশুর বাড়ি, আর তার কবরটা তার শ্বশুর বাড়ি। আর তুই এত বড় সোনার সংসারটারে তুই তস্তস করে দিছস। আমার খুব কষ্ট লাগতেছে তোরে আমার মেয়ের পরিচয় দিতে কষ্ট লাগতেছে। আজ থেকে ভাববো আমার কোনো মেয়ে না, একটা মেয়ে ছিল, বিয়ের পরে হারাই গেছে, বইরে গেছে। আমি আর তোর বাড়িতে আর কোনোদিন আইব না। জামাই বাবাজি, তোমার যা শাসন করার তুমি করো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবো না। বাবা, বাবা তুমি কোথাও যাবে না বাবা,
তুমি এই বাড়িতে থাকবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সূর্য, সূর্য, আমি তোমার পা ধরে মাফ চাইছি। সূর্য, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমার কাছে ওয়াদা করছি আজকের পর থেকে আমি আর কখনো মায়ের সাথে এত খারাপ ব্যবহার করবো না। মাকে আমি এক্ষুনি বাড়িতে ফিরে নিয়ে আসবো। মাকে আমি আমার মায়ের জায়গায় আশ্রয় দিব, মায়ের সেবা যত্ন করবো। তোমরা আমাকে লাস্ট একবার সুযোগ দিবে তো সূর্য? ঠিক আছে, তুমি যখন আমার মাকে এবার টানতে পারবে, আমার মা তোমাকে ক্ষমা করে দেবে, তারপরে আমার কাছ থেকে ক্ষমা পাবে। হ্যাঁ, জামাইবাজি ঠিকই বলছে। আমিও এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো, তোর হাতে এক মুঠ ভাতও খাবো না। তুই যদি তোর শাশুড়ি হাত পা ধরে এই বাড়িতে আনতে পারস, তাহলে এ বাড়িতে থাকবো না, থাকবো না, আমি চললাম। ধর। আরে বাহ, একটা থাপ্পড় খাওয়াতে যদি আমি আটা পাই, আরো অন্যান্য প্রোডাক্ট পাই, তাহলে তো একটা না হাজারটা থাপ্পড় খাওয়া শ্রেয়। না না না, এই সুযোগটা মিস করা যাবে না। আমি তো আরো থাপ্পড় খাবো, সব প্রোডাক্ট নেব। স্যার, আপনার হাতের থাপ্পড়টা যে এতটা আলতো আর আপনার হাতটা যে এতটা নরম আমার জানা ছিল না। স্যার, একটা থাপ্পড় খেয়ে আপনি আমাকে 1 কেজির একটা প্রিমিয়াম আটা দিয়েছেন। তার মানে আমি যদি অনেকগুলো থাপ্পড় খাই, আপনি আমাকে এই সব প্রোডাক্টগুলো দিয়ে দিবেন? হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন, কেন পাবেন না। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনার এই আলতো হাতে আরো থাপ্পড় খেতে রাজি আছি। আপনি আমাকে আরেকটা থাপ্পড় দিন। ঠিক আছে। তো ম্যাডাম কি আরো প্রোডাক্ট লাগবে? হ্যাঁ, আমার তো আরো প্রোডাক্ট লাগবে। আপনি আমাকে আরো থাপ্পড় দিন। ইটস ওকে, নো প্রবলেম। স্যার, কন্টিনিউ করেন, কন্টিনিউ। স্যার, আপনার হাতের থাপ্পড়গুলো যে এতটা টেস্ট, এত আলতো, আমার ভাবা ছিল না। আরও লাগবে? আপনি চাইলে কিন্তু আরও প্রোডাক্ট আছে, সেগুলো দিতে পারি। হ্যাঁ স্যার, আমার তো আরো প্রোডাক্ট লাগবে। আপনার যত মন চায় আপনি তত আমাকে থাপ্পড় দিন, তারপর আমাকে সব প্রোডাক্ট দিন স্যার। জিহাদ, যাও ভেতর থেকে আরও তেল আর আটা নিয়ে আসো। আপনি যেহেতু ইন্টারভিউ দিতে আসছেন, সব কিছু জেনেই তো আসছেন মনে হয়। জি স্যার। আপনাকে একটা করে থাপ্পড় খেতে হবে আর একটা করে প্রোডাক্ট দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনি মারেন না, মারেন। উফ, থ্যাংক ইউ স্যার। আমার তেল কোনো সমস্যা নেই স্যার, মানে স্যার জোরে হয়ে গেল না। সমস্যা নেই, সমস্যা নেই স্যার। আচ্ছা তেল দেন স্যার, সমস্যা নেই। তেল আর তো নাই স্যার। না চাইলে আরও নিয়ে দিতে পারি। না না স্যার, এই দিয়ে 1 মাস হয়ে যাবে, আর লাগবে না স্যার। মসুদ সাহেব, তাহলে আপনি কি সব কিছু জেনে শুনে এসেছেন যে আপনার এখানে কী করতে হবে? জি স্যার, আমি সবই জানি। আমাদের এখানকার নিয়ম হচ্ছে একটা করে থাপ্পড় দেবো আর একটা করে প্রোডাক্ট দেবো। আপনি কি থাপ্পড় খেতে প্রস্তুত? না স্যার, আমি রাজি নাই স্যার। কেন? স্যার, আমার মান সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে। সব কিছু বিক্রি করে আপনার প্রোডাক্ট আমি নিতে চাই না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু জানেন, আপনার আগে অনেকে ইন্টারভিউ দিতে আসছিল, সবাই কিন্তু থাপ্পড় খেয়ে খেয়ে প্রোডাক্ট নিয়ে গেছে। আপনি চাইলে কিন্তু নিতে পারতেন। স্যার, এই প্রোডাক্ট সবার দরকার, আমার দরকার আছে, কিন্তু স্যার আমার লোভ নেই, তাই সব কিছু বিক্রি করে আপনার এই প্রোডাক্ট আমি নিতে পারবো না। স্যার, আমার যদি যোগ্যতায় চাকরি পাই পাবো, না পেলে না পাবো। ও আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। সত্যি কথা বলতে কি জানেন, আমি এমন একজন সৎ ব্যক্তিকে চাচ্ছিলাম যে কিনা যার মধ্যে কোনো লোভ নেই, লালসা নেই, কোনো অহংকার নেই। সত্যি এর আগে যারা ইন্টারভিউ দিতে আসছে না, সবাই লোভ করেছে, সামান্য প্রোডাক্টের প্রতি তারা লোভ দেখিয়েছে। তারা একবারও ভাবেনি তার এই জবটা যদি হয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট তার আন্ডারেই থাকবে। আমি এমন একজন লোক নেব যে আমার গোডাউনটা সে রক্ষণাবেক্ষণ করবে এবং সব দায়িত্ব তার ওপর থাকবে। কারণ আমার গোডাউনে লক্ষ লক্ষ তেলের বোতল আছে, লক্ষ লক্ষ আটার প্যাকেট আছে, চাল ডাল লবণ অনেক কিছু আছে।
আমি এমন একজন সৎ বিশ্বস্ত লোক চাচ্ছিলাম যার মধ্যে কোনো লোভ নেই, তাই আমি এটা দিয়ে পরীক্ষা করছিলাম। সত্যি আপনি প্রমাণ করে দিলেন আপনার মধ্যে আত্মসম্মান বোধ আছে, আপনি সৎ মানুষ, এমনকি আপনার মধ্যে কোনো লোভ নেই। কারণ যার মধ্যে আত্মসম্মান বোধ আছে সে কখনোই কোনো কাজে অবহেলা বা 2 নম্বরই করবে না, কারণ সে চিন্তা করবে আমার আত্মসম্মানটাই বড়। তো নির্দ্বিধায় আমি বিশ্বাস করে আপনাকে রাখতে পারি। আপনি মনে করুন আপনার চাকরিটা হয়ে গেছে, কাল থেকে জয়েন করবেন। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আমি আসি স্যার, আসসালামু আলাইকুম। আজান দিয়া ফেলাইলো মনে হয়, খিদাও লাগছে। চলো চাচা, খায়া নেই। তাই কর, পরে কাম করি না। হ হ চল আগে খেয়ালি তারপর কাম করবো। এই মার্জিনা, তুই কই যাস ভাতের প্লেট লইয়া? যাইবো না, কামলা দেখ খেতে ভাব দেখায় বড় লোকই, খাওন লইয়া আলাদা খাইবো, ওই ভিআইপি টেবিলে বইয়া খাইবো। আম হলো কি রাস্তায় বইয়া খাইবো? তোমরা এই জায়গায় বয়া বয়া খাও, আমি একলা একটু দূরে গিয়া বয়া খাই আহি। এই মনে হয় কি জানাস, মনে হয় ওর ওই থালির মধ্যে গুস্ত মাছ আছে, আমরা ওদের চাই নেমু। আরে না, বাইরে নিয়ে আছে, বাইরে নি। হ্যাঁ, এই জন্য পড়া ফলাই খাবো করে খাই কে আমরা গোটা খা। এই তুই কি আমাকে ছোট লোক ভাবস যে তোর ডাসাইয়া খামো? প্রত্যেক দিন যে হামলায় হামলায় খাস কে রে? আমাকে সামনে খাইলে তোর কি হইব? এই আমাকে লগে বইয়া খা। আসলে হয়েছে কি, আমার না তোমাকে সবার সামনে খাইতে অনেক শরম করে, হ্যাঁ লেগে আমি প্রতিদিন একলা একলা খাই। তোমরা তোমাকে মতো খাও, আমি খাইয়া তারপরে তোমাকে লগে আয়া আবার কাম করতেছি। যা খায়া খা যা। এই তোরা খাওয়া রেডি কর। জমিদারি বাপ। কি গো, তোমাকে খাওয়া হয়েছে? আমার তো পেটটা মেলা বইরা গেছে। হ্যাঁ বরবো না, গরুর মাংস দিয়া ভাত খাইলে তো পেট বরবই। আমরা তো জীবনে বাবু মাংস সহে দেই না, এর লেগে আমাকে সামনে দিয়ে সইরা যাইয়া খাই আইছো। আমগো নুনাতে পান্তা ফুরায়, আমগোকে ভালো মন্দ খাওয়ানোর সময় আছে। লো লো লো, এগুলো গুছাও। এই কাজে নাম কাজে নাম। তোমরাও না কি খাউনলা পইরা চলো কামে যাই। কি রে, খালি কাজ কামি করবি, বেলা বাজে 11টা খাওয়া লাগবো না? হ্যাঁ চল খাই আহি, সূর্য চল কাম করি না। বুইরার খালি কি গাই লাগে সারা। মা খায় না। দা সূর্য আইছে রে, আইছে কোথাও যাওয়া যাবো না, আমগো লাগাবে খাবি। দেখো তোমাকে তো আমি কইছি, তোমাকে সবার লগে খাইতে আমার শরম করে, তোমরা আমার লগে এমন করো কে? হ্যাঁ এক লোকে কাম করতে শরম করে না, খাইতে তো শরম করে না। খাইতে আমি বাদ দে, বয় রে বয়। আইদে খুল তো দিক কি আছে, খুল খুল খুল। না না, এই কাকা আপনি খুলবেন কে? ওরটা ওই খুলবো। এই তুই খুল, আজকে দেখমু তোর প্লেটের মধ্যে কি এমন আছে যে তুই আঙ্গো সামনে খাইবার চাস না। তোমরা যা খাও প্রতিনিয়ত আমি হেডাই খাই, তাইলে হুদাহুদি তোমরা আমার লগে কি লিগা মন এই তুই বতাস তোরা দেখবো, একলা একলা গোপনে গোপনে খাস, মনে পোলা গোপনে নেছাস। আজকে চেক করে দেখবো, খুল তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি খুল, আমরাও দেখতে চাই যে তুই কি দিয়া ভাত খাস যে আমাকে দেখাইতে পারোস না। এ এক লোকে কাম করতে পারে, আমগুলো খাইতে বলে তা শরম করে। ও তোর প্লেটে দিই দামি দামি খাবার, ভাত তরকারি কাঁচামরিচ আর কত কি। আরে আমার প্লেটের মধ্যে ভাত তরকারি কই থেকে আইলো? আমি তো এগুলো কিছুই আনি নাই। নিয়ে আসস নাই না? এই সমস্ত ভালো ভালো খাবার খাস, এই জন্য কস যে আমাকে সামনে খাইতে লজ্জা পাস। বুঝস, আমরা সব জানি, আমার কাছে লুকায় লাভ নাই। বিশ্বাস করো চাচা, এই ভাত তরকারি আমি আনি নাই, কিন্তু আমার প্লেটের মধ্যে ভাত তরকারি কেমনে আইলো আমি বুঝতেই পারতাছি না। ঘরে মা, এই খাবারগুলো আমরা দিছি, তুই যে সারাদিন উপাস থাকস সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কেন দিছি জানস? তাহলে শোন।
কষ্ট কি লিখে দিল আল্লাহ। আমি যে ক্ষুধার জ্বালা টিকতে পারতাছি না। আমার এত বেশি ক্ষুধা লাগছে যে 2 মুঠা ভাত আমি আমার পেটে দিতে পারতাছি না আল্লাহ। আমার স্বামীটা কত অসুস্থ, না পারতাছে নিজে একবেলা ভাত খাইতে, না পারতাছে স্বামীর চিকিৎসা করাইতে। আর ওরা ওরা তো কোনো কিছু জানে না, না যাই না আমার কত কথা শুনাইলো আমি নাকি গরুর গোশ পোলাও কোরমা দিয়ে ভাত খাই। ওরা তো এটা জানে না যে একবেলাও ঠিক মতো খাওয়ার সামর্থ্য তুমি আমার দাও না আল্লাহ। আমি ওগো কথায় কষ্ট পাই না আল্লাহ, তুমি ওকে মাফ কইরা দিও, মাফ কইরা দিও। যাই, ওগো মনে খাওয়া শেষ হয়ে গেছে, যাই কমু। আমিও খাইছি, আমার পেটটা মেলা বইরা গেছে। তোমরা সবাই আমার এত ভালোবাসো। তোমরা জানো আমি তোমাগুলোকে প্রতিদিন কি লিগে ভাত খাইতাম না। আমার স্বামীটা ও খুব অসুস্থ, ডাক্তারে কইছে ওর অপারেশন করানো লাগবো, মেলা টাকা দরকার। আমি তো গরিব, আমার বাপ মাও গরিব, এত টাকা কই থেকে পামু কও? এর লিগা আমি তোমাগুলোকে খেতে খামারে কাম কইরা যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমি আমার স্বামীর ওষুধ কিনি আর নিজে একবেলা খাই, আর বাকি 2 বেলা না খায়া থাকি। কারণ ভাত কিনতে যেই টাকাটা লাগবো না, ওই টাকাটা যদি আমি না খাই আমার স্বামীর লিগে জমায় রাখি, ওই জমানো টাকাও জমতে জমতে মেলা টাকা হইব, আর আমার স্বামীর অপারেশনটা করাইতে পারবো। কিন্তু আমি যদি তোমাকে সামনে একলগে খাইতাম তাহলে তোমরা সবাই দেখে লাইতা যে আমি ভাতই খাই না, সারাদিন না খাইয়া তোমাকে লগে খেতে খামারে কষ্ট করে কাম করি। আর তোমরা তো আমার ভুল বুঝতা, তোমরা মনে করতা আমি মনে গরুর মাংস পোলাও কোরমা দিয়ে ভাত খাই। এখন তোমরা সত্যিটা যাই নাই গেল, আর আমার এই প্লেটে তোমরা ভাত দিছো না, জানি আমি খাই আমার পেটটা ভরাইতে পারি। আচ্ছা, আমরা একলগে কাম করি, আমগুলো তো আপন মনে হয় না? তোর এত বড় সমস্যা, আমগুলো তো কইতে পারতি। আরে হন, তুই একবার না খাইয়া কয় টাকা জমাবি? আমরা সবাই মিলে যদি তোর সহযোগিতা করি তো তোর অনেক উপকার হয়। দরকার পড়লে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যায় যায় আমরা কিছু টাকা জোগামু। কি কও চাচা? সূর্য, কাল থেকে আমরা খেত খামারে যারা কাম করি প্রতিদিন 100 টাকা করে ওরে দিমু, আর গ্রাম অঞ্চলে চাঁদা তুললে আমার স্বামীর চিকিৎসা করুম। কি কস? হ্যাঁ, তুমকো সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকুম, ঋণী থাকুম। হয়েছে, কান্দাগাড়ি বাদ দিয়া এখন খাইতে বহ। খা খা, খাও বোন, পেট ভরে খা। এই, হেই, কে তুই? হ্যাঁ, তুই কি পোশাক পরে অফিসের মধ্যে চলে এসেছিস? আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, এই অফিসের সিকিউরিটি গার্ড কোথায় যে এরকম মানুষকে অফিসের ভিতরে ঢুকতে দিয়েছে? ম্যাডাম, আমি তো এই অফিসের ইন্টারভিউ দিবার আইছি। কি তুই এখানে ইন্টারভিউ দিতে এসেছিস? এই তুই কিসের ইন্টারভিউ দিতে এসেছিস? হ্যাঁ, এরকম নোংরা কাপড় চোপড় পরে? ম্যাডাম, এই অফিসের কাজের লোকের পোস্টে আমি ইন্টারভিউ দিবার আইছি। আপনারাও কি আমার পোস্টে আপনারা চাকরি দিবার আইছে? কি বলি তুই? এই ছোট লোকের বাচ্চা, তোকে দেখেছিস আর আমাদের দেখেছিস? আমাদের দেখে কোন দিক থেকে মনে হচ্ছে যে তোর আর আমাদের কোয়ালিটি এক? তুই কি ভেবেছিস আমরা এখানে তোর মতো ছোট লোকের মতো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি? তুই জানিস আমার কোয়ালিফিকেশন কত? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে ম্যানেজার পদে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, আর তুই কি না আমাকে কি বললি আমি এখানে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি? ম্যাডাম, আপনারা ম্যানেজার পোস্টে চাকরি নেওয়ার আইছেন, আপনার ঘরে চাকরি হবো না। আপনারা এগুলো কি পোশাক পরে আইছেন? হ্যাঁ, পুরুষ মানুষের প্যান্ট গেঞ্জি শার্ট আর ঢিলা ঢালা খাড়া খাড়া জামা, আপনার ঘরে চাকরি হবো না। চাকরি হইলে আমারটাই হবো। ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? এইসব পোশাক ছেলেরা পরে? হ্যাঁ, এই তুই জানিস এইসব পোশাকের দাম কত? তুই তো এখানে এসেছিস কাজের লোকের ইন্টারভিউ দেওয়ার জন্য, তুই এই সকল পোশাকের দাম সম্পর্কে কি করে বুঝবি? সব সময় তো ছিঁড়া খাতায় শুয়ে শুয়ে অভ্যস্ত। বড়লোক মানে বুঝিস? আমাদের স্ট্যান্ডার্ড সম্পর্কে তুই জানিস? আমরা সবসময় হাই লেভেলের মানুষের সাথে চলাফেরা করি, হাই সোসাইটির মানুষের সাথে ওঠা বসা করি।
আর তুই কিনা একজন মূর্খ হয়ে আমাদের মুখে মুখে তর্ক করার সাহস পাচ্ছিস। দাঁড়া, সিকিউরিটিকে আমি এক্ষুনি ডাক দিব, ডেকে তোকে ঘাড় ধাক্কা দেখে থেকে বের করে দিব। ওয়েট। ম্যাডাম দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ধরে লাগে গেছে, আমি একটু বসি। হোয়াট রাবিশ! ও মাই গড! এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে এই নোংরা শরীর নিয়ে আমার পাশে বসার? তো শরীরে গন্ধ আসছে। ও নট বলছি। ম্যাডাম আমি ইন্টারভিউ দিব, তারপরে আমি যাবো। যেটা এমনি করেন গিয়া। কি তুই উঠবি না? না সর এখান থেকে, সর। আরে কি করছেন সব? একটা মুরব্বী মানুষকে আপনারা এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? এই চুপ, একদম চুপ। তোর দেখে ওর উপর দরদ উতলে পড়ছে, তাই না? আমার তো এখন মনে হচ্ছে তুই ওর সাথে এখানে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিস। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। যে যার কাজের জন্য আসছে, উনি ওনার কাজের জন্য আসছে, আমি আমার কাজের জন্য আসছি, আপনি আপনার কাজের জন্য আসছেন। আপনার ওনাকে পছন্দ না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে আপনার বান্ধবীর পাশে বসতে পারেন। ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। চাচা আপনি বসুন। এই না, এই মুরব্বি আমার পাশে বসতেই পারবে না। আপনার কি চোখ কান না? হ্যাঁ, চোখে বাসায় রেখে এসেছেন, দেখতে পাচ্ছেন না ওনার শরীর দিয়ে দুর্গন্ধ আসতেছে? আমি যদি আমার ফ্রেন্ডের পাশে বসি, তার মানে এই লোকটা এখানে বসবে, কিন্তু আমি তো এই সুযোগটা দিব না। আর এই লোকটা যদি আমার বান্ধবীর পাশে বসে, তাহলে ওর ড্রেসটাও নষ্ট হয়ে যাবে, প্লাস জায়গাটাও দুর্গন্ধ হয়ে যাবে। স্যার, আপনাদের এখানে কাজের লোকের পোস্টের জন্য ইন্টারভিউ কে দিতে আসছে? স্যার আমি। আচ্ছা, আপনি ভিতরে আসেন, আপনারা বসুন। কি ব্যাপার, কাজের লোকটাকে ভিতরে নিয়ে গেল, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত ডাকলো না। বিষয়টা না একটু কেমন কেমন যেন মনে হচ্ছে। আচ্ছা, আপনারা তিনজনই কি ম্যানেজার পোস্টে ইন্টারভিউ দিতে এসেছেন না? ইয়েস। জি। চলুন স্যার, আপনাদের ডাকছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের ডেকেছেন? ওয়ালাইকুম সালাম। কি রে, এই ছোট লোকের বাচ্চা, তুই বসের চেয়ারে বসে আছিস? তুই তো এই অফিসে এসেছিলি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য, তোকে ডেকেছেও, কিন্তু তুই যখনই দেখলি বসের চেয়ারটা খালি, তুই অমনিতে সুরসুর করে বসের চেয়ারে বসে পড়লি। হাই, ওঠ এখান থেকে, ওঠ বলছে। হ্যাঁ তাই তো। এই তুই এসেছিস কোন পোস্টে চাকরি করার জন্য? কাজের লোকের পোস্টে চাকরি করার জন্য। তোর যদি চাকরি হয়েও থাকে, তাহলে তুই বসের চেয়ারে কেন বসবি? তুই তো অফিস ক্লিন করবি। তোর কি যোগ্যতা আছে যে তুই এই চেয়ারে বসে আছিস? ওটা এই চেয়ার থেকে। জাস্ট শাট আপ। হাউ ডিয়ার ইউ? আপনারা আমাকে চেনেন? আমি কে? আমি এই কোম্পানির এমডি। এমডি? ওয়েট ওয়েট ওয়েট, আপনি যদি এই অফিসের এমডি হয়ে থাকেন, তাহলে আপনি যে কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আপনি এই অফিসের চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন, আর আপনার এই পোশাকে আপনি এভাবে বসে আছেন কেন? আপনারা ভেবেছিলেন আমি কাজের লোক পোস্টে ইন্টারভিউ দিতে এসেছি, তাই না? তার জন্য আপনারা আমাকে অভ্যাস করেছেন। না, ওটা ছিল আপনাদের ইন্টারভিউ। আমি চেয়েছিলাম আমার এই কোম্পানিতে ম্যানেজার পোস্টে যে নিয়োগ পাবে সে হবে দয়ালু এবং সকল লোককে ভালোবাসবে, গরিবদেরকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আর আপনারা কি করেছেন? স্বাভাবিক আমাকে গরিব দেখে গার্ড ধরে বের করে দিয়েছিলেন। তখন আমি বুঝতে পেরেছি আপনারা দুজন চরম বেয়াদব। আর উনি আমাকে দেখে অপমান করে নাই, অবহেলা করে নাই। আর উনি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্য, গরিব হোক সেও তো মানুষ। আর আমাদের এই কোম্পানিটা মানুষের খেলা নিয়ে, তাই আপনাদের চাকরি হচ্ছে না। আপনারা বেরিয়ে যান, গেট আউট। না না স্যার, স্যার প্লিজ, আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন না স্যার। এই জবটা আমার অনেক ইম্পর্টেন্ট। আপনি আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দিন প্লিজ স্যার। আপনি এমনভাবে যে ছদ্মবেশে আমাদের পরীক্ষা নেবেন আমরা ভাবতেই পারিনি, আর আমাদের এরকম প্ল্যান সম্পর্কে তো কোনো আইডিয়াও কখনো ছিল না। স্যার লাস্টবারের মতো একটা সুযোগ দিন প্লিজ স্যার, অনুরোধ করছি। শাট আপ, চুপ করুন। আপনাদের দুজনের চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে ওই ছেলেটি। দয়া করে চলে যান, যান বলছি, যান বলছি। সূর্য সাহেব, আপনার চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। সত্যি স্যার, এই জবটা আমার খুব দরকার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার ভুলেও ও চা খাবেন না। হোয়াট? কি হয়েছে সূর্য? না কিছু না, অফিস থেকে মেসেজ আসছে, বললো তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য, লেট হলে প্রবলেম হবে। কিন্তু তুমি তো চাটাই শেষ করলে না, চাটা খেয়ে তারপরে অফিসে যাও। না, আজকে তাহলে অফিসে যাই, অফিসে গিয়ে চাটা খাবো। আর অফিসের পিয়ন না খুব ভালো চা বানায়। আচ্ছা ঠিক আছে, তাহলে অফিসে যাও, সাবধানে যেও, কেমন?
তাহলে আমি আসি। এই এটা পরে করিস, যা আমার জুতোগুলো কালি করে দিয়ে। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, ওকে, বাই। বাই। কিরে, কি হয়েছে? পিঠের মধ্যে সব কি লিখেছিস? আমায় খুলে বল। স্যার, আমার পিঠে যা লেখছি সত্য কথা লেখছি। আপনার বউ পরকিয়া করে আজকে চায়ের মধ্যে বিষ মিশে আপনার মাইরে ভালাবো। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা বলবি না। তুই জানিস কার সম্বন্ধে কি বলছিস? চুপ তো, সব ছোট লোক। স্যার, আমি কোনো উল্টাপাল্টা কথা কই নাই। স্যার, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু স্যার আপনার বাপের আমল থেকে এই বাড়িতে আমি কাজ করি। আপনার বাবা মা জন্মা রাজা, আপনার রেখে তখন আমার সন্তানের মতো আপনার আমি লালন পালন করে বড় করছি। ওই হিসেবে আপনি আমার সন্তান, আমি আপনার বাবা, কিন্তু একটা সন্তানের কোনো ক্ষতি হবো কোনো বাবাই চাই না। তাই স্যার এই বিপদের মধ্যে আমার পিঠের লেখা আপনি দেখাইছি। ওকে, ঠিক আছে। যদি তোর কথা সত্য হয় এর কঠিন বিচার হবে, আর যদি মিথ্যে হয় তোর খবর আছে। স্যার, আমার কথা যদি মিথ্যা প্রমাণ হয়, আমার যা শাস্তি দিবেন আমি তাই মাথা হইতে নিব। কিন্তু স্যার, আজকে আপনি অফিসে যাবার কথা না, যে ঘরের মধ্যে পড়ায় থাকেন, দেখবেন ম্যাডাম কি কারবারটা করে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। মস্ত কাকা, মস্ত কাকা, এদিকে আসো। ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, মস্ত কাকা, তুমি না জিলিপি খুব পছন্দ করো? হ্যাঁ ম্যাডাম, গুড়ের জিলেপি পছন্দ করি। ঠিক আছে, এইখানে 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে তুমি তোমার মন মতো গুড়ের জিলাপি খাবে, আর 2 ঘন্টা বাইরে থেকে ঘুরে আসবে। কেমন? 2 ঘন্টার আগে কিন্তু আসবে না। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, যাও। যাক, আপদটাকে বিদায় করে দিয়েছি। এখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পারবো। হাউ সুইট। বেবি, আমি তো এসে পড়ছি। বাবু, তুমি তো খুব তাড়াতাড়ি চলে এসেছো। তুমি জানো আমি মস্ত কাকাকে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করে বাইরে পাঠিয়ে দিয়েছি। এখন তো আমাদের কেউ আর বিরক্ত করতে পারবে না। চলো আমরা বেডরুমে যাই। আরে চলো, ওটা একটা জঙ্গল ছিল, আসো। আরে জান পাখি, তোমার সাথে এই মুহূর্তটা কাটানোর জন্যই তো আমি এতদিন যাবৎ বসে আছি। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তোমার বাসার এই কাজের লোকটাকে এখান থেকে কিভাবে বের করলে? ও তো নাছুরবান, ও তো এখান থেকে যেতেই চায় না। আরে ধুর, তুমি আসছো আমার সাথে প্রেম করার জন্য, আর তুমি এখন ওই মস্ত কাকাকে নিয়ে পড়ে আছো। জানো মস্ত কাকা তো জিলিপি খেতে খুব পছন্দ করে, তাই তাকে আমি 100 টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর বলেছি 2 ঘন্টার মধ্যেও বাড়িতে যাতে না আসে। সে আসবেও না। ও মাই গড, ঠিক আছে, এই তো আমার বুদ্ধিমতী ডার্লিং। চলো বেবি, আজকে আমরা দুজনে মন ভরে রোমাঞ্চ করবো। হ্যাঁ, ঠিক বলে। বাহ বাহ, এক্সিলেন্ট। দুজনকে তো ভালোই মানিয়েছে। তো কবে থেকে চলছে এসব রঙ্গলীলা? সূর্য, আসলে তুমি যেরকমটা ভাবছো সেরকমটা কিছুই না। ওরকমটা কিছুই না, তার চেয়ে অনেক বেশি কিছু হয়েছে। তার মানে হচ্ছে আমার অবর্তমানে আমারই বাসায় একজন পরপুরুষকে নিয়ে তুই রঙ্গলীলা করিস। তুমি হয়তো অনেক কিছু ভাবছো, আসলে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সবসময় চোখের দেখা জিনিস সত্যি হয় না। না, আমি যা ভাবছি তার চেয়ে অনেক বেশি কিছু হয়ে গেছে। আর দোষ তো আমারই ছিল, কারণ আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস করেছি বলেই আজকে আমার ঘরে তুই আগুন জ্বালাতে চেয়েছিলি। এই, তুই কি ভেবেছিস তুই যা করবি তাই হবে? না, কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ আমাকে জীবন ফিরিয়ে দিয়েছে, সেটাও ওই মস্তু কাকার মাধ্যমে। আজকে যদি মস্তু কাকা না বলতো ওই চায়ের মধ্যে বিষ ছিল, ওই চা খেলে আমি মারা যাব, আমি ওই চা খেয়ে নিতাম, সাথে সাথে আমি মারা যেতাম। এই, তোর ভিতর কি হৃৎপিণ্ড বলতে, মায়া বলতে, মমতা বলতে কিচ্ছু নেই? তুই আমার সংসার করছিস, আমার খেয়ে আমার পরে আমার চায়ের কাপে বিষ মেশালি? কি করে পারলি তুই? হ্যাঁ, তোর কি বিবেকে একবার বাধা দিল না? আজকে মস্তু কাকা বলেছে বলে আমি ওই চাটা খাইনি। আরে উনি তো আমার জীবন বাঁচিয়েছে, আর ওনাকে আমি অবিশ্বাস করেছি। ওই লোকটার গায়ে আমি হাত তুলেছি পর্যন্ত, শুধু তোকে বিশ্বাস করে। কিন্তু না, তোর মতো কালনাগিরিকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি। ছি ছি ছি, তোর জন্য আমি কি করিনি বল? হ্যাঁ, এই বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি সব কিছু কার জন্য করেছি? তোর জন্য। 3 রাত পরিশ্রম করছি কার জন্য? তোর জন্য। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি কার জন্য? তোর জন্য।
সেই তুই, আর সেই তুই কি করে পারলি আমার চায়ের কাপে বিষ মেশাতে? একটা বারো কি তোর হৃদয়ের ভিতরে কেঁপে উঠলো না? আর যে লোকটা দিন রাত পরিশ্রম করতেছে, সবকিছু আমার জন্য করতেছে, যখন যা চাইতি তাই দিতাম, টাকা পয়সা সোনা দানা, যখন যা চাইছিলি সবই তো দিয়েছি। কই আমার জন্য তোর একটু মায়া হয়নি? একটুও খারাপ লাগেনি তোর? সে ঘেন্না হয়, তো ঘেন্না হয় তোদের মতো কিছু কিছু নারীদের প্রতি, যারা কিনা স্বামীর মর্ম বুঝে না। আরে স্বামী যে কি জিনিস সেটা যদি বুঝতি, আজকে এই কাজটাতে করতে পারতি না, আজকে পরকিয়া করতে পারতি না। আরে কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? আসলে আমি তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, সেই ভালোবাসার প্রতিদানটা তুই আমাকে দিলি। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। না না না, আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। সূর্য, আমি ভুল করে ফেলেছি। মানুষ বলতেই তো ভুল, তাই না? আমি কি কখন এরকম অন্যায় কাজ করেছি বলো? এখন না হয় কোনো কিছু না বুঝে আমি তোমার পিছে এত বড় ভুল কাজটা করেছি। আমি মনে করেছিলাম স্বামীর থেকে মূল্যবান জিনিস বয়ফ্রেন্ডই হয়, তাই আমি তোমাকে প্রায়োরিটি না দিয়ে ওকে প্রায়োরিটি দিচ্ছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? হ্যাঁ, তুমি তো আমার সব। তুমি আমাকে লাস্ট বারের মতো তোমার হৃদয়ে জায়গা দাও। প্লিজ, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। না, তোকে আমি ক্ষমা করতে পারবো না। তোকে ক্ষমা করলে আমি আমার নিজের প্রতি অবিচার করা হবে। আসলে ভালোবাসার মানুষকে কখনো ক্ষমা করা যায় না। আমি চাই তুই ভালো থাক। আর ভালোবাসা মানে কি জানোস? ভালোবাসার মানে হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। তুই তো আমার সাথে ভালো ছিলি না, আমার কাছে তো ছিলি শুধু আমার অর্থ আভিজাত্য এগুলোর জন্য। তুই আমাকে ভালোবাসতি না, তো আমি তোকে ঠিকই ভালোবাসতাম। আমি চাই তুই ভালো থাক, তোর ভালোবাসার মানুষের সাথে তুই ভালো থাক। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ওই ওই, তোর মতো নষ্টা নারীর মুখ যেন আমার এই ত্রিসীমানায় না পড়ে। যা, বেরিয়ে যা। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ হ্যাঁ, ওই যাও যাও, বেরিয়ে যাও। হাই সূর্য, আমি যারা। হোয়াট? তুমি যারা? কি বলছো? তুমি যারা হও কি করে? আরে হ্যাঁ, আমি যারা মনি। কেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আসলে এইখানে আমার একটা বন্ধুর শুটিং হচ্ছিল, তো আমার বন্ধু আমাকে বললো যে আমাকে একটা ক্যারেক্টার প্লে করতে হবে। তাছাড়া আজকে তো আপনার সাথে আমার দেখা করারই ডেট ছিল, তাই ভাবলাম এই অবস্থাতে আপনার সাথে দেখাটা করে ফেলি। আচ্ছা, আপনার এইখানে আসতে বা জায়গাটা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার আসতে কোনো সমস্যা হয়নি। আর এটা শুটিং ইউনিট হোক আর যাই হোক, আমার কেন সমস্যা হবে? কিন্তু 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 কি, এনি প্রবলেম? না না, ফরগেট দ্যাট। আসলে সূর্য, আপনার মনের মধ্যে যদি কোনো কথা থেকে থাকে তাহলে আপনি আমাকে ফ্রিলি বলতে পারেন, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা আগে বন্ধু সম্পর্ক হিসেবে তৈরি হওয়া উচিত। তাই বলি কি, যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে আপনি আমাকে ফ্রিলি বলুন। হ্যাঁ, আপনি যেহেতু বলছেন আমাকে, তাহলে সব কিছু বলেই ফেলি, খোলামেলাভাবে বলি। শুনুন, কালো মেয়ে আমার একদমই পছন্দ না। আর কালো মেয়ের প্রতি আমার অদ্ভুত একটা ধারণা আছে। কালো মেয়েরা কুৎসিত দেখতে হয়, আর কালোকে আমি কখনোই গ্রহণ করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার ফ্যামিলির সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে পারবো না। আর বন্ধুবান্ধব তাদের সামনে তো কখনো নিতেই পারবো না। তোমার সাথে একটা সেলফিও তুলতে পারবো না, লোকের নিয়ে কানাঘেঁষা করবে। শোনো, আমার মনে হয় কি, আমাদের বিষয়টা এখানেই সমাপ্ত থাক। আমরা সামনে না আগাই, তার চেয়ে বরং আমি চলে যাই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমাদের দেশের বিভিন্ন জায়গায় তো অনেক কালো লোকজন আছে, তাই না? এখন আপনাকে যদি কোনো কালো লোকজনের মাঝে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি আপনার সাদা চামড়া দেখে মানুষ আপনাকে অবহেলা করবে? আর তাছাড়া আমি তো মনে করি মানুষের মনটাই আসল, সাদা চামড়াটা নয়। দেখুন, আপনি যাই বলুন না কেন, ওটা যার যার ব্যাপার। আর আমি ওসব বিষয়ে মাথা ঘামাই না। আমার মূল কথা হচ্ছে, আমার কালো মেয়ে পছন্দ না। আচ্ছা, একটু ওয়েট করুন। হ্যাঁ, আমার একটা কল আসছে, কলটা আমি একটু রিসিভ করে কথা বলছি। ইটস ওকে।
হ্যালো, কি শুটিং প্যাক আপ হয়ে গেছে? আচ্ছা, আমার বেশিক্ষণ সময় লাগবে না, তুই একটু আমার জন্য ওয়েট কর। আমি জাস্ট ফ্রেশ হই, তারপরে বের হচ্ছি, একসাথেই ব্যাক করব। ওকে, বাই। আপনি একটু বসুন, আমি ফ্রেশ হব। যেহেতু আমি আপনাকে এখানে আসতে বলেছি, সো আমার এটা দায়িত্ব আমার গাড়ি দিয়ে আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। তো আপনি কি 2 মিনিট আমার জন্য ওয়েট করবেন? ঠিক আছে, আমি 2 মিনিট ওয়েট করছি, আপনি আসুন। আচ্ছা ঠিক আছে, বসুন। এই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, তো কোথায় পাঠিয়েছিস আমাকে? আমার মনে হচ্ছে কি জানিস, তোকে পাগলা করে দেওয়া উচিত। তুই মানসিক বোধ দিয়ে হারিয়ে ফেলেছিস। তুই কার ছবি পাঠিয়েছিস আমাকে আর কার সামনে পাঠিয়েছিস? আরে ছবি দেখলাম কত সুন্দর, কত সুন্দর একটা মেয়ে, আর সামনে এসে দেখি কালো ভূত, একটা ভূত পেট নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়েছে। দাঁড়া, এরপরে তোকে আমি সামনে পাই না, তোর অবস্থা আমি খুব খারাপ করে ফেলবো। এই ফোনটা রাখতো। কি ব্যাপার, আমাকে দেখে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। মানে আচ্ছা ঠিক আছে, বসুন। আরে তুমি তো একেবারেই বদলে গেছো। আমি তো প্রথম থেকে তোমাকে চিনতেই পারিনি। এই রূপ তোমার? আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম ওইটা আমার গেট আপ ছিল, আর আপনি যে কালো মেয়েটাকে দেখেছিলেন সেইটা আমার শুটিংয়ের পারপাসে গেট আপ, আর এখন আপনি যেই মেয়েটাকে দেখছেন এটাই হচ্ছে আমার বাস্তব রূপ, আর এইটাই আমি। ও আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ তাই। আর এখন আপনি যাকে দেখতে পারছেন এইটাই হচ্ছে আমি। এখন কি আমাকে আপনার পছন্দ হয়েছে? দেখুন, এটা কিন্তু আমার রিয়েল ফেস, কোনো মেকআপ নেই। উইথাউট মেকআপে আমি আপনার সামনে এসেছি। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, তোমাকে আমার বেশ ভালো লেগেছে। বলতে পারছি না, তোমাকে দেখার পর আমি তোমার প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। আর তুমি তখন কি এমন একটা গ্যারাপে ছিলে, আমি তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখেন, আপনি আমাকে তখন কি বলেছিলেন, আমার মতো মেয়ের সাথে আপনার কোনো কথাই নেই, আর অথচ এখন আপনি আমার সাথে দিব্যি কথা বলে যাচ্ছেন। আরে সেটা সেটা মুখ ফুসে বেরিয়ে গিয়েছিল। আপনি কিন্তু আমাকে আরও বলেছিলেন যে আমার এই কালো রং নিয়ে আপনি আপনার ফ্যামিলির সামনে কখনো আমাকে উপস্থাপনই করতে পারবেন না, তাছাড়া আপনার বন্ধু বান্ধবের সামনে আপনি আমাকে দাঁড়ও করাতে পারবেন না। আরে কি বলছো এসব? ফ্রেন্ডস, ফ্যামিলি এসব আমার কাছে কিছু না। আর তুমি যদি আমাকে বিয়ে করো, দরকার পড়লে আমি ফ্যামিলিকে বাদ দিয়ে তোমার সাথে আলাদা কোনো সংসার করব, অন্য কোথাও বাসা নেব। আর তাছাড়া তুমি এমন একটা মেয়ে, সবাই তোমাকে পছন্দ করবে। কিন্তু আমি আপনার মতো খারাপ ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না। কি? তুমি এভাবে রিয়েক্ট করতেছো কেন? প্লিজ তুমি এভাবে রিয়েক্ট করো না। আর আমি খারাপ, তোমাকে এটা কে বললো? আপনি আসলে একজন খারাপ মানুষ। আপনি দেখতে হয়তো সুন্দর হতে পারেন, আপনার শরীরের চামড়া সাদা হতে পারে, কিন্তু আপনার মনটা হচ্ছে একদম কুৎসিত কালো, যেটা আমার মোটেও ভালো লাগেনি। তাছাড়া আমি যাকে পছন্দ করব সে হচ্ছে সবাইকে সম্মান করবে, কিন্তু আমি আপনার মধ্যে সেই জিনিসগুলো কিছুই পাইনি। জানেন, মানুষের শরীরের কোনো অংশ যদি কেটে যায় বা পচে যায়, সেই জায়গাগুলো থেকে না পোকা বের হয়, কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনার মনের মধ্যেই তো পোকা দিয়ে ভরে আছে, পচার তো কোনো প্রশ্নই আসে না। শুনুন মিস্টার সূর্য, আপনি না সবসময় মানুষকে মানুষের সৌন্দর্য দিয়ে যাচাই করেন, কিন্তু আমি মানুষের সৌন্দর্য দিয়ে কখনোই যাচাই করি না। আমি মানুষের মন দিয়ে মানুষকে যাচাই করি, কিন্তু আপনার মন তো আগে থেকে ময়লা দিয়ে ভরা, তাই না আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না, আমি আপনাকে প্রত্যাখ্যান করলাম। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি এই নিয়ে কিছু মন খারাপ করো না। আর দেখো, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কারণ কি জানো, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ভালোবাসা? মাই ফুড। কিসের ভালোবাসা? হ্যাঁ, আপনি ভালোবাসার মিনিংটা জানেন? ভালোবাসলে একে অপরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। আর আপনি তো শুরু থেকে আমার গায়ের রং নিয়ে আমাকে অপমানই করে গেছেন, আমাকে ইনসাল্ট করে গেছেন। আমার কি মনে হয় জানেন, আপনি এখন পর্যন্ত নির্বোধ, বড় ঠিকই হয়েছেন, বাট আপনার মধ্যে মনুষ্যত্ব বোধের অভাব আছে, জ্ঞান বুদ্ধির অভাব আছে।
আপনি মানুষকে মানুষ হিসেবে জাজ করেন না, বরং মানুষের সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করেন, যেটা আমার মোটেও ভালো লাগে। তাই আপনার মতো মেন্টালিটির মানুষকে তো আমি কোনোদিন বিয়েই করব না, ভালোবাসা তো দূরের কথা। তাই আমি বলছি কি, এখানে বসে থেকে আর সময় নষ্ট না করে আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি বোধহয় আমার কথাটা বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছি আমি আপনার এই চেহারা দ্বিতীয়বার আর দেখতে চাই না। সো প্লিজ আপনি এখান থেকে চলে যান, যান বলছি। জি ভাইয়া। এই যে নিন আপনার পার্সেল। ভাইয়া আমি কিন্তু অনলাইনে পেমেন্টটা করে দিয়েছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনেন, আসলে হয়েছে কি, আমার ফোনটার না চার্জ নেই, চার্জ শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমার তো অনেক জায়গায় ডেলিভারি দিতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু ফোনটার যদি চার্জ না থাকে আমার এই ডেলিভারিগুলো আজকে দিতে পারবো না। আজকে আমার অনেক বড় লস হয়ে যাবে। তাই বলছিলাম কি, আমার ফোনটা যদি আপনার ঘরে একটু চার্জ দিতাম। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে ভিতরে আসুন, আমি আপনার ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আসুন। আপনি আপনার ফোনটা আমাকে দিন, আমি চার্জে বসিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। শুনেন, একটা কথা বলে কিছু মনে করবেন না। এই যে আপনার গায়ে এতগুলো দাগ, এটা কিসের দাগ? এইটা আমি তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আর তেমন আর কিছু না। আরে আপনি এটা কি বলছেন? আপনার গায়ে যে দাগগুলো দেখছি, এটা তো দেখে মনে হচ্ছে না যে আপনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। আমার তো মনে হচ্ছে আপনার গায়ে কেউ না কেউ হাত তুলেছে। এগুলো তো গায়ে হাত তোলার দাগ। আচ্ছা কে আপনি বলেন তো? আপনি আমাকে এইসব প্রশ্ন কেন করছেন? দেখেন, আমি একজন সাধারণ ডেলিভারি ম্যান। আপনার এই গায়ের দাগগুলো দেখে না আমার খুবই জানতে ইচ্ছে করছে। আচ্ছা আপনি বলুন না, আপনার গায়ে দাগগুলো কিভাবে আসলো? আসলে ভাগ্যের নির্মম পরিহাস আমাকে এখানে দাঁড় করিয়েছে। আমি একজন সাম্রাজ্য পরিবারের মেয়ে, আর আমার স্বামী সে ছিলেন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। ভালোবেসে তাকে বিয়ে করেছিলাম, পরিবারের বিপক্ষে গিয়ে তার সাথে পালিয়ে এসেছিলাম। আর আমার কপালটা এতটাই খারাপ যে বিয়ের পর সে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে না বিয়ের আগে আমাকে অনেক ভালোবাসতো, আমার অনেক যত্ন করত, কিন্তু বিয়ের পর সে আমাকে সহ্যই করতে পারে না। প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে, আমাকে মারধর করে। আর আমি মা বাবার মুখে চুলকানি দিয়ে তার সাথে পালিয়ে এসেছি। না পারি নিজে সব কিছু সহ্য করতে, না পারছি পরিবারকে জানাতে। পরিবারকে কীভাবে জানাবো বলেন? মা বাবা যদি এইসব শুনে তাহলে কি তারা সুখে থাকবে? তারা তিলে তিলে শেষ হয়ে যাবে। আর এখন এসব টর্চার সহ্য করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি, এখন আর আমার খারাপ লাগে না। কিন্তু আমার যে সহ্য হচ্ছে না বোন, আমি আর থাকতে পারছি না। ভাইয়া তুমি? হ্যাঁ বোন, আমি আসলে এতক্ষণ যাবৎ আমি যে তোর সামনে ডেলিভারি বয় হিসেবে দাঁড়িয়ে আছি না, সব কিছুই আমার সাজানো একটা প্ল্যান ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে আমার বোনটা কেমন আছে। আমি এসে যা দেখলাম, আমার বোনের গায়ে আঘাতের চিহ্ন, আমার বোন কতটা কষ্টে আছে। বোন, তুই এতটা কষ্টে আছিস, তুই আমাকে একবারও জানাসনি কেন? তোর এই ভাইটা কি মরে গিয়েছে? নিজেরই চোখের সামনে তোর গায়ে এতগুলো দাগ, আমার কলিজায় সহ্য হচ্ছে না। তোর গায়ে যতগুলো দাগ, তোকে দেখার পর প্রত্যেকটা দাগ আমার কলিজায় লেগেছে। বোন, তুই আমাদেরকে ছেড়ে একটা ছেলের হাত ধরে চলে আসলি। তুই তো বলেছিলি যে ছেলেটা খুবই ভালো, তোকে অনেক সুখে রাখবে। বিয়ের আসর থেকে তুই পালিয়ে এসেছিলি, কিন্তু আজ আমি একই দেখছি। এই তুই ভালো আছিস, এই তোর ভালো থাকা। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, যাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে এত বড় করেছি, এত আদর করে মানুষ করেছি, কোনোদিন একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয়নি। আজকে সেই বোন কিনা আমার এই সামনে দাঁড়িয়ে আছে, তাকে আমার চেনাই যাচ্ছে না যে আমার বোনের গায়ে এতটা কষ্টের ছাপ লেগে আছে। আমার বোনকে আমি চিনতেই পারছি না। কেন রে,
কেন? একবার কি আমাকে জানাতে পারতি না তোর ভাইটা কি মরে গিয়েছিল? তুই এই কষ্টের মধ্যে আছিস, আমাকে যদি একটা বার বলতি আমি পাগলের মতো ছুটে আসতাম। কোনো ভাই কি কখনো পারে নিজের বোনকে এই কষ্টের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে? তুই এই দুঃখের সাগরে ভেসে যাচ্ছিস, অথচ এই ব্যাপারে আমরা কেউ জানি না। দেখ বোন, আমি না তোকে এই বাড়িতে আর রাখতে চাচ্ছি না। তুই আজকে আমার সাথে যাবি। আমি এই দুঃখের সাগরে তোকে ভাসতে আর দেখতে চাই না। চল বোন, চল আমার সাথে। কিন্তু ভাইয়া, আমি তো চাইলেও তোমার সাথে যেতে পারবো না। তুমি কি ভুলে গেছো যে মেয়েদের বিয়ে জীবনে একটাই হয়, একবারই হয়, আর সেটা আমার হয়ে গেছে। আমার স্বামীর বাড়ি এখন আমার সবকিছু। আমি যদি বাঁচি মরি এইখানে বাঁচবো, এইখানে মরবো, তারপর আমি আমার স্বামীকে ছেড়ে তোমার সাথে কোথাও যাবো না ভাইয়া। আমার জন্য তোমাদের মান সম্মান নষ্ট হয়েছে। তোমাদের কথা আমি চিন্তা না করে আমি আমার সুখের কথা ভেবে আমি ওর হাত ধরে পালিয়ে এসেছিলাম। আর এখন এই অবস্থা নিয়ে যদি আমি মা বাবার সামনে দাঁড়াই, তারা শেষ হয়ে যাবে ভাইয়া। আর আমি যদি তোমার সাথে যাইও, 2 দিন তোমরা আমাকে তোমাদের বাড়িতে রাখবে, তারপর তো আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি এটা মানতে পারবো না ভাইয়া। আমি আমার স্বামীর জায়গায় অন্য কাউকে দিতে পারবো না ভাইয়া। তুমি এখান থেকে চলে যাও, আমি এইখানেই থাকবো। না বোন, তুই এই কথা বলিস না। দেখ, তোর গায়ে যে দাগগুলো না, প্রত্যেকটা দাগের হিসাব আমার নেওয়া দরকার। আমি তোকে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত তোর হাজবেন্ডকে আমি ঠিক না করতে পারছি না, ততদিন পর্যন্ত ওকে আমি রেহাই দিব না। চল বোন, তোকে আমি এই দুঃখের সাগরে আর ভাসতে দেখতে চাই না। তোর জন্য বাবা মা প্রত্যেক দিন কান্না করে। একটাবার চল আমার সাথে বোন। তোকে দেখার জন্য বাবা মা অধীর আগ্রহে বসে আছে। আমি তোকে হাত জোর করে বলছি, বোন তুই চল আমার সাথে। কিরে, কথা বলছিস না কেন? তুই কি যাবি না তোর ভাইয়ের সাথে? যাবো, আমি তোমার সাথে যাবো। চলো ভাইয়া। ম্যাডাম দাঁড়া, এক পা লড়বি না। আজ থেকে তুই অফিসে যাইতে পারবি না। এই দারুণের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাদের ম্যাডামকে তুই করে রাখছিস? এই, তুই হয়তো বা ভুলে গিয়েছিস তুই হচ্ছিস আমাদের অফিসের সামান্য একটা দারোয়ান। এই, তোর এত বড় বিয়াদবি করার সাহস কোথা থেকে পেলি? হ্যাঁ, বিয়াদব জানি কোথাকার। তুই ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছিস, ম্যাডামকে বলছিস অফিসের ভিতরে ঢুকতে পারবে না। এই, তুই বল আর কে রে? চুপ কর তোরা। তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবো না। আমি যা করছি ঠিক কাজটাই করছি। এই ম্যাডাম যা, তুই এখান থেকে চলে যা। যা, তোর অফিস করতে হবো না। মস্ত কাকা, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো আমি কে? আমি কিন্তু এই অফিসের এমডি, আর তুমি আমার অফিসে কর্মরত সামান্য একজন দারোয়ান। আর একজন দারোয়ান হয়ে কিনা এমডির মুখে মুখে তর্ক, তুই তুকারি করা। চুপ কর, একটা কথা বলবি না। তোকে আমি বলছি না, এখান থেকে এক কাজ করবি না। যা, বেরিয়ে যা। মস্ত কাকা, তুমি কিন্তু ধৈর্যের সীমা পার করে ফেলছো। আমি আর তোমার এই বেয়াদবি ব্যবহার সহ্য করব না। আজকের পর থেকে আমি তোমাকে সাসপেন্ড করলাম। জাস্ট লিভ ফ্রম মাই অফিস। তোর চাকরি আজ থেকে করলাম না। তোর চাকরি তুই কর। দরকার পড়লে আমি রিক্সা চালাই খাবো। তোর চাকরি আমি করবো না। তোর চাকরি তুই কর। দেখেছেন ম্যাডাম, এই দারোয়ানটার কত বড় সাহস! আপনার মুখের উপর লাঠিটা ছুড়ে দিয়ে চলে গেল। একদম ভালো কাজ করেছে। মিস্টার লিটু সাহেব, আপনি তো আমাকে বলছিলেন যে আপনার বাড়ির পাশে একজন সিকিউরিটি গার্ড আছে যে কিনা জব করতে ইন্টারেস্টেড। আপনি তার খোঁজ করুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। ম্যাডাম, মুস্ত কাকা তো এর আগে কখনোই আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করেনি। আজকে হঠাৎ করে কি এমন হলো যে এতটা খারাপ ব্যবহার করলো? হ্যাঁ, আমিও না কিছুতেই বুঝতে পারছি না। ডাক্তার সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বইয়ের অপারেশন আপনি শুরু করে দেন। টাকা আমার দরকার পড়লে 2টা কিডনি বিক্রি করে আপনার করে হাসপাতালের টাকা পরিশোধ করবো। ডাক্তার সাহেব, আমি অফিস থেকে বাড়ি এসেছি। যেমন আমার বইয়ের বাঁচান। আমার বউ ছাড়া আমার এই পৃথিবীতে দৌড়তে আর কেউ নাই। আমি অফিস থেকে ছুটি নিচ্ছি। স্যার, সমস্যা নাই, আমার বইয়ের বাঁচান।
আমার বউয়ের অপারেশন শুরু করো। ও আচ্ছা, মফটু কাকা, তুমি এই জন্য ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেছিলে? ঠিক আছে, তুমি এসো আমার সাথে। ম্যাডাম নো টেনশন, লিটু সাহেব যেহেতু দারোয়ান আনতে গিয়েছে চলে আসবে। ম্যাডাম দেখেন, আমি ওই পাশের রুমে গিয়েছি, গিয়ে দেখি মস্তু কাকা কান্না করছে। ফোনে কার সাথে জানি কথা বলছিল, ওনার নাকি বাড়িতে সমস্যা, যার জন্যই আমি আপনার কাছে নিয়ে আসলাম। ও আচ্ছা, আমার তো শুরুতেই ঘাপলা মনে হয়েছিল, কারণ মোস্ত কাকা তো আমাদের সাথে কখনো এত খারাপ আচরণ করে না। এই মোস্ত কাকা, আপনার কি হয়েছে? আপনি সত্যিটা একদম খুলে বলেন, বলেন বলছি। ম্যাডাম, জানতে চান তাইলে শুনেন। আমার বউয়ের ক্যান্সার অসুখ হয়েছে, ডাক্তার কইছে তাড়াতাড়ি অপারেশন না করলে আমার বউ বাঁচবে না। আপনি তো জানেনই আমার কোনো সন্তান নাই, একমাত্র আমার জীবন সঙ্গী আমার সাথী। আমার বউ যদি মারা যা আমি কারে নিয়ে বাঁচবো? তাছাড়া ডাক্তার কইছে 1.5 লাখ টাকা লাগবে অপারেশন করতে, কিন্তু আপনি করে ওখানে আমি তো মাত্র 4,000 টাকার দারোয়ান। এত টাকা কই পাবো? টাকা বিল করতে হবো। তাছাড়া আমার বইয়ের অপারেশন করলে সঙ্গে কেনা থাকবো, কেনা সেবা যত্ন করবো, আর সেবা যত্ন না করলে তো আর আমার বউ বাঁচবো না, অপারেশন হবো না। তাই আজকে আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার এই জন্য করছি। এত বছর ধরে আপনার করে আমি দারোয়ানগিরি চাকরি করি, এই দারোয়ানগিরি চাকরি করে আমি বইয়ের চিকিৎসা করতে পারবো না। আমার চোখের সামনে আমার বউ হাসপাতালে মারা যাবো না ম্যাডাম। এই জন্য আমি খারাপ ব্যবহার করছি আপনার সাথে, যাতে রাগ করে আপনি আমার মতো দারোয়ানের চাকরি থেকে তাড়াই দেন। ম্যাডাম, আপনার মধ্যে খেয়াল নাই, আমার বইয়ের অসুখের লাইগে আমি বারবার স্যারের কাছে ছুটি চাইছি, স্যার আমার 2-3 দিনের জন্য ছুটি দেয় নাই। আর আমার বইয়ের অপারেশন লাইগে আমি আমার বেতন থেকে অগ্রিম বেতন চাইছি 1.5 লাখ টাকা, কিন্তু কেউ স্বীকার করে নাই। এই দারোয়ানের কেউ বিশ্বাস করে নাই, মর্যাদা দেয় নাই। আজকে আমার বইয়ের যদি অপারেশনের সময় আমি না থাকি, সেবা যত্ন না করি, তাহলে পৃথিবী থেকে আমার বউ চলে যাবো, আমি ওই মানুষটারে খুঁজে পাবো না। তাই ম্যাডাম, আজকে আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি, যাতে রাগ করে আপনার আমার চাকরি থেকে বাদ দিয়ে দেন। আর এই সুযোগে আমার সহধর্মীরে আমি সেবা করবো, চিকিৎসা করবো। ম্যাডাম, আপনার জোরাত করে কই, হ্যাঁ আপনার আমার চাকরি থেকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। মোস্ত কাকা, আপনার ছুটিটা যে এত বেশি ইমার্জেন্সি ছিল সেটা আমরা কেউ বুঝতে পারিনি। এখন তো মনে হচ্ছে আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, পারলে আপনি আমাদের ক্ষমা করে দিবেন। দোষটা আসলে আপনাদের না, দোষটা আমাদের মতো বড় লোকদের। আমরা উচ্চ পদে আসার পর না আপনাদের মতো গরিব নিচু পদের মানুষকে আর মানুষ হিসেবে মূল্যায়ন করি না, বরং আমরা মনে করি আপনারা হচ্ছেন আমাদের কেনা গোলাম। যখন ইচ্ছে ঠিক সেভাবে আমরা আমাদের ইচ্ছে মতো আপনাদের সাথে ট্রিট করি, কিন্তু আপনাদেরও যে প্রয়োজনীয়তা বলতে কিছু একটা আছে, ইমার্জেন্সি ছুটি বলতে কিছু একটা আছে, সেটা তো আমরা গ্রাহ্যই করি না। আর আমি হয়তো ভেবেছিলাম আপনি কাজে ফাঁকি দেওয়ার জন্য আমার কাছ থেকে ছুটিটা চাচ্ছেন, তাই আমি আপনাকে বারবার রিজেক্ট করেছি, আপনার আবেদনপত্রটা বারবার রিজেক্ট করেছি। এখন তো দেখছি আপনার ওয়াইফের এতটাই ক্রিটিক্যাল অবস্থা, এটা আসলে আমি বুঝতে পারিনি। আর আপনি আমার সাথে যে খারাপ ব্যবহার করেছেন না, তাতে এখন আমি বিন্দু পরিমাণও কষ্ট পাচ্ছি না, কারণ এই খারাপ আচরণটা করতে আমি আপনাকে বাধ্য করেছিলাম। আর আপনার ওয়াইফের যেহেতু ক্যান্সার হয়েছে, তার ইমার্জেন্সি চিকিৎসার দরকার, আমি আপনাকে ছুটি দিলাম, আপনি আপনার ওয়াইফকে নিয়ে হাসপাতালে যান। আর আপনার ওয়াইফের চিকিৎসার জন্য যত টাকা দরকার সব কিছু আমাদের অফিস বহন করবে। ম্যাডাম, আপনি কি কইলেন? আপনি আমার বইয়ের চিকিৎসা লাগে টাকা দেবেন? ম্যাডাম, আপনি আমারে ক্ষমা করে দেবেন। ছুটি আর টাকার লাগে আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি, আমার ক্ষমা করে দেবেন ম্যাডাম, ক্ষমা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থেকে আর ক্ষমা চাইতে হবে না,
আমি আপনার ব্যবহারে কষ্ট পাইনি, বরং দোষটা আমারই ছিল। এখন এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আপনি আমার ওয়াইফকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যান। মিস্টার লিটু সাহেব, আপনি মোস্তফাকে কিছু টাকা আপাতত দিয়ে দেন, আর খরচ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনার ওয়াইফের ট্রিটমেন্টের জন্য যত টাকা লাগবে সব কিছু আমাদের অফিসই বহন করবে। আপনি যান। হ্যাঁ, এই নিন, এই টাকাটা নিয়ে যান। ম্যাডাম, আল্লাহ আপনাদের ভালো করুক, আমি আসি। আজকে যেভাবে আপনি উপকার করলেন, আপনাকে দেখেও এখন অনেক কিছু শেখার আছে। ম্যাডাম, আসুন। এই বাদামালা, 10 টাকার বাদাম দেন তো। আরে যারা, কেমন আছিস তোরা? আরে সূর্য, তুই তুই কি না একজন বাদামওয়ালা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম বিক্রি করছিস? আরে না, মানে আরে না না, কি না না করছিস? আমরা তো দেখতেই পারছি যে তুই এখানে দাঁড়িয়ে থেকে বাদাম বিক্রি করছিস। আচ্ছা, তোরা আমাকে ভুল বুঝতেছিস। আগে আমার কথাটা শুনবি তো নাকি? এই চুপ থাক, কি ভুল বুঝবো? হ্যাঁ, আমাদের চোখের দেখা জিনিস কি ভুল হবে? তুই এখন কি বলবি? তুই বাদাম বিক্রেতা না? তোর দামি দামি বাড়ি আছে, গাড়ি আছে, তুই এইটা তুই সেটা এগুলোই তো বলবি, তাই না? কি রে, তুই কিছু তো বলছিস না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? কি আর বলবো, বাদামালার সাথে কথা বলতেও তো লজ্জা করছে। এরকম একটা বন্ধু থাকা থেকে না থাকাই ভালো। এতদিন তো ভাবতাম তুই অনেক কোটিপতি, আর এখন দেখছি তুই একজন বাদাম বিক্রেতা। আরে তোরা একটু থামবি নাকি? আমাকে একটু কথা বলার সুযোগ দে। এই চুপ থাক, তোর কোনো কথাই আমরা শুনবো না। কি শুনবো? হ্যাঁ, কি আর বলবি? কি আর বাকি রেখেছিস? এখন তো আমার কি মনে হচ্ছে জানিস, কলেজ লাইফে আমার সিদ্ধান্তটা বেশ সিদ্ধান্তই ছিল। তুই কলেজের মধ্যে একজন টপার স্টুডেন্ট ঠিকই ছিলি, কিন্তু তখন যে তুই আমাকে প্রপোজ করেছিলি, এখন তো মনে হয় আমি তখন সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলাম। তুই আমাকে প্রপোজ করেছিলি, আমি বড় লোকের মেয়ে, কোটিপতির মেয়ে, আমার পিছনে সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করতি। আর তখন যদি আমি তোকে রিজেক্ট না করে তোর প্রপোজালটা অ্যাকসেপ্ট করতাম, তাহলে এখন আমার কি দুর্দশাটা হতো তুই বল? আমাকে মানুষ বাদামওয়ালির বউ বলতো। তুই হচ্ছিস বাদামওয়ালা আর আমি হচ্ছি বাদামওয়ালি। তার মানে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল। আর বড় বড় লেকচার তো তখন ঠিকই দিয়েছিলি, ভালোভাবে পড়াশোনা করতে হবে, তিরিং বিরিং করা যাবে না, তাহলে লাইফে ভালো একটা কিছু করতে পারবি। আমরা তো ঠিকই উঠে গেলাম, ভালো একটা প্রফেশনে আছি, জব করছি, আর তুই শেষ ফিনিশিং এ কি করছিস? বাদাম বিক্রি করছিস। এই জন্য মানুষরা ঠিকই বলে খালি কলস বাজে বেশি, যেমনটা তোর সাথে হয়েছে। তুই যদি ফার্দার আমাদের অফিসের নিচে আর কখনো বাদাম বিক্রি করতে আসিস না, তাহলে কিন্তু সিকিউরিটি গার্ডকে বলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে বলবো। তাছাড়া তোর সাথে কথা বলে আমরা এত সময় কেন নষ্ট করছি, তাই না বল? আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, সময়ের অনেক দামও আছে। আর কখনো বসবি না। বাবাজি, আপনি যে অপেক্ষা করলেন তাই তো বেশি। এই যে আপনি যে টাকাটা ভাঙতে করা কইছিলেন, ভাঙতে করছি। এ নেন আপনার 80 টাকা, আর আমার বাদামের 20 টাকা। স্যার, এতক্ষণ পর্যন্ত আমার দোকানের সামনে অপেক্ষা করছেন, আপনার ধন্যবাদ জানাই। এই, তার মানে কি তুই বাদামওয়ালা না? তুই তো একটা বারের জন্য আমাদের বললি না যে তুই বাদামওয়ালা না? আচ্ছা, তোদের এই মেয়েদের এই বাজে অভ্যাসে কখনো যাবে না? কখনো শুনতে চেয়েছিস আমি কি বলতে চেয়েছি? একটা কথা বলার সুযোগই তো দিসনি আমাকে। আর আমি যে বলবো যে আমি বাদামওয়ালা না, সেই সুযোগটা কখন দিলি? এই বকবক করে বলেই যাচ্ছিস। তোরা না সবসময় এক লাইন বেশি বুঝিস, আর বেশি বোঝার কারণেই তোরা সবসময় পস্তাতে থাকিস। শোন, যা আবার হয়ে গেছে, সব কিছু বাদ। তোরা এখানে কেন আসছিস আর এখানে কি করছিস সেটা বল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অফিস। আমি অফিসেই যাচ্ছিলাম, তো মাঝপথে বাদাম দেখলাম, তাই আমি আর আখি ভাবলাম যে যাওয়ার পথে কয়েকটা বাদাম কিনে নিয়ে যাই, অফিস টাইমে বসে বসে খেতে পারবো। এই অফিসে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, এই অফিসের মালিককে জানিস? হ্যাঁ জানি, সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোম্পানির মালিকের নাম হচ্ছে সূর্য চৌধুরী। আচ্ছা, তাহলে আমার নামটা কি? সূর্য। তার মানে তো বুঝতেই পেরেছিস, এই কোম্পানির মালিক আমি, আর তোরা আমার আন্ডারে জব করিস, আমার কোম্পানিতে চাকরি করিস। আমি সেই সূর্য চৌধুরী। একটা কথা ভালো করে শুনে রাখ, মানুষকে কখনো ছোট করে দেখিস না। আজকে তোর চোখে যাকে ছোট মনে হচ্ছে না, একদিন দেখবি সে একদিন অনেক বড় কিছু হয়ে গেছে, আর তুই তোর জায়গাতে থেকে যাবি। হ্যাঁ, আর তুই আমায় কি বললি যে তুই যদি সেদিন আমার প্রপোজালে রাজি হয়ে যেতি, আমাকে বিয়ে করতি, তাহলে আজকে তোকে বাদামওয়ালার বউ হতে হতো না। তুই যদি সেদিন রাজি হতি আর আমাকে বিয়ে করতি, আজকে তুই এই কোম্পানির কর্মচারী না, এই কোম্পানির মালিক হয়ে থাকতে পারতি। হ্যাঁ, পারিস নি কেন জানিস? তোদের স্বভাব দোষে। আর ভালোই হয়েছে, তোর মতো এমন একটা অহংকারী বাজে মেয়ে আমার বউ হবে, এটা কখনো আমিও চাই না। একটা কথা কান খুলে শুনে রাখ, তোদের মতো বাজে মেন্টালিটির লোকদের আমার কোম্পানিতে আমি রাখতে চাই না।
এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ কর, অহংকার দূর কর, না হয় ভবিষ্যতে আরো পস্তাতে হবে। স্যার, এই যে আপনার জিনিস নিয়ে আইছি একদম ইনটেক স্যার। আপনি যেরকমটা চাইছিলেন ওই রকমই। দেখে তো ভালোই মনে হচ্ছে, একদম ডানাকাটা পরীর মতো। স্যার, মেয়েটা যেহেতু নতুন, আমাকে কিন্তু পেমেন্টটা একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, জিনিস যেহেতু ভালো নিয়ে আসছো, তোমাকে তো বকশিশ দিতেই হবে। ঠিক আছে, সব কিছু বুঝিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, বাকিটা আপনি একটু বুঝিয়ে শুনিয়ে নিয়েন। যাও। আসো সুন্দরী, আসো, বসো। বাহ, তোমাকে দেখে কিন্তু আমার হ্যাপি পছন্দ হয়েছে, তোমাকে মনে ধরেছে আমার। যাই হোক, অনেকদিন পর একটা ভালো জিনিস পেলাম মনে হচ্ছে। আচ্ছা, এত সুন্দর মানুষটা তুমি মুখ ঢেকে রেখেছো কেন? মুখটা একটু খোলো, তোমার এই কালো পর্দার আড়ালে ঝলমলে মুখটা একটু দেখি। মুখটা তো আমি আপনাকে দেখাবো, আর আমি তো এখানে এসেছি আপনাকে দেখানোর জন্যই। আপনার সাথে কথা বলতে না আমার অনেক ভালো লাগছে। আর একটু কথা বলি? হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আচ্ছা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এইখানে কেন এসেছেন ঘরে বউ থাকা সত্ত্বেও? আরে আপনি পাগল নাকি? আমরা পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষরা কখনো এক জিনিসে আসক্ত থাকি না। আর প্রতিদিন এক খাবারও ভালো লাগে না, নিত্য নতুন 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 খাবার খাবো, নতুন নতুন ছোঁয়া পাবো, এটার মধ্যে একটা আলাদা সুখ আছে। দেখুন, আমি কিন্তু এই লাইনে একদমই নতুন, আমার কোনো অভিজ্ঞতা নেই। আর আপনি আমার জীবনের প্রথম পুরুষ। তবে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি এই লাইনে অনেক পুরনো, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে তো আসি। আর তুমি নতুন না পুরনো সেটা তোমার পারফরমেন্সেই বোঝা যাবে কে কেমন। যাই হোক, আর কত বকবক করবে? এবার তুমি চাঁদ মুখখানা খুলো। কি কথা বলতে তো খুব ভালোই লাগছে, আর কিছুক্ষণ কথা বলি। আমার না খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে, আমার সত্যি। তারা তুমি তুমি শেষ পর্যন্ত এই আবাসিক হোটেলে আসলে? ছি ছি ছি, তুমি এতটা নিচ, এতটা জঘন্য, আমার তো এখন তোমার দিকে তাকাতে লজ্জা লাগতেছে। ছি ছি ছি, তুমি কি না আমার স্ত্রী, আর আমার স্ত্রী হয়ে তুমি একটা আবাসিক হোটেলে আসো? কেন? আমার স্বামী যদি আবাসিক হোটেলে এসে খারাপ মেয়েদের সাথে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? তোমার আশাতে যদি কোনো অন্যায় না হয়, তাহলে আমার আবাসিক হোটেলে আসাতে কিসের এত অন্যায় হয়ে গেল? হ্যাঁ, আর আমি যদি জানতাম যে এখানে তুমি আছো, তাহলে তো আমি এখানে কখনোই আসতাম না। আমাকে তো বলা হয়েছিল আবাসিক হোটেলে একজন কোটিপতি ছেলে এসেছে, যার কিনা অনেক টাকা পয়সা আছে, সে আমাকে অনেক টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবে। সেই কাস্টমারের জন্য আমি এখানে এসেছি, আর এসে তো দেখলাম আমার নিজের স্বামী এইখানে কাস্টমার হয়ে বসে আছে। কি বললি তুই? টাকাওয়ালা কাস্টমার না? তোর টাকাওয়ালা কাস্টমার দরকার, তোকে আমি আজকে। খবরদার, আর একটা বারো যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছো না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমার বউ কি এখন আগের মতো চুপচাপ আছে? আর একটা বারো যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কি মনে করেছো হ্যাঁ এইখানে আমি এসেছি প্রস্টিটিউটের কাজ করতে? না, এইখানে আমি এসেছি তোমাকে হাতে নাতে ধরার জন্য, আর আমি ঠিক তোমাকে হাতে নাতে ধরতেও পেরেছি। এই, আমার দিকে একবার তাকাও তো, কোন জায়গা থেকে কমতি আছে আমার? আমি কি দেখতে আনস্মার্ট, অসুন্দর, গরিব ঘরের সন্তান, নাকি কোনো কিছুর অভাব আছে, নাকি আমি তোমাকে কম ভালোবাসি? কোনটার কমতি আছে আমার ভিতরে? হ্যাঁ বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার কাছে আমি কিছুদিন আগেও আমি আমার বাচ্চার স্কুলের ফি চেয়েছিলাম, আর তুমি কি করেছিলে? আমার সাথে ঝগড়া করেছিলে। 1000-2000 টাকা চাইলেও তোমার সাথে ঝগড়া শুরু হয়ে যায় আমার। আর তুমি দিনের পর দিন আমার সাথে সময় না কাটিয়ে তুমি কিনা আবাসিক হোটেলে বাজে মেয়েদের সাথে সময় কাটাও। ছি ছি ছি, আমার তো ভাবতেও ঘৃণা লাগছে যে তুমি আমার স্বামী। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু আমি এত সহজে ছাড়ছি না, কারণ তোমাকে যদি আমি এত সহজে ছেড়ে দেই না,
তাহলে তুমি আরো লাই পেয়ে যাবে। তোমার মতো হাজারো স্বামীরা স্ত্রীদের সরলতার সুযোগ নিয়ে বউদের অবহেলা করবে, প্লাস দিনের পর দিন এরকম কুকর্ম করেই যাবে। তোমার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি এক্ষুনি থানায় যাব, থানায় গিয়ে তোমার নামে কমপ্লেইন করব এবং মামলা পর্যন্তও করব। আমি আসি, তুমি থাকো। আরে যারা, তুমি কি এমন উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি আমার সম্বন্ধে বাজে বাজে কথা বলতেছো। একবার চিন্তা করে কথা বলো, আমি ওরকম ছেলেই না। শোনো, আমার এক বন্ধু এখানে আসছিল, সে বিপদে পড়েছে, আমাকে ফোন দিয়ে বললো যে বন্ধু আমি বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প কর। ওকে হেল্প করার জন্য আমি এখানে আসছি। আমি কোনো বাজে ছেলে না, ঠিক আছে? আর একটা কথা শোনো, তুমি যে আমাকে বাজে ছেলে বলতেছো, কোন প্রমাণের ভিত্তিতে তুমি আমাকে বাজে ছেলে বলতেছো? তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে তোমার, তাই না? তাহলে শোনো। আসলে আপু আপনাকে দেখে না কেমন জানি চেনা চেনা লাগছে। ওহো, মনে পড়েছে। আচ্ছা আপু, কালকে যে একটা ছেলের সাথে আপনাকে রিকশায় ঘুরতে দেখলাম, উনি আপনার কি হয়? ও তো আমার হাজবেন্ড হয়। কেন, কি হয়েছে? হ্যাঁ আপু, আমি তো একটা মেয়ে, অন্য একটা মেয়ের ক্ষতি হোক কোনোদিনও চাইবো না। আপনার হাজবেন্ড তো আপনাকে ঠকাচ্ছে। মানে তুমি এসব কি কথা বলছো? আমার হাজবেন্ড আমাকে ঠকাচ্ছে মানে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি আসলে আবাসিক হোটেলে চাকরি করি, ওইখানে আপনার হাজবেন্ড প্রত্যেক দিনই যায় আর একটি একটি মেয়ে নিয়ে রাতে সময় কাটায়। এই, তুমি আমার হাজবেন্ডের সম্পর্কে এত উল্টাপাল্টা কথা কেন বলছো? হ্যাঁ, আমার সংসারটা খুব সুখের, তুমি আমার সুখের সংসারটা নষ্ট করতে চাচ্ছ, তাই না? দেখেন আপু, আপনার সাথে আমার কোনো শত্রুতালি নাই, আর আমি চাই না আপনার সোনা সংসার ধ্বংস হয়ে যাক। আপনি যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে প্রমাণ দিতে পারি। তুমি আমাকে প্রমাণ দিতে পারবে? আচ্ছা, কিভাবে প্রমাণ দিবে আমাকে বলো। তাহলে শুনুন। শোনো যারা, আসলে আমি আজকে আমার ভুল বুঝতে পারছি। আমি অনেক ভুল করে ফেলেছি, অনেক টাকা পয়সা নষ্ট করেছি এখানে, অনেক বাজে মেয়েদের পিছনে আমি অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছি। আমি জানি তোমার উপর অবিচার করেছি, তোমার উপর অন্যায় করেছি। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার পরিবারের প্রতি কোনো খেয়াল রাখিনি, আমার সন্তানের কোনো খেয়াল রাখিনি, তোমার প্রতি কখনো ভালো দৃষ্টি তাকাইনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে কখনো এরকম ভুল করবো না। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করব, তবে তোমার জন্য না। ক্ষমা করব আমার সন্তানের জন্য, আমার সম্মানের জন্য। কারণ আমি যদি তোমার দোষের কারণে তোমাকে ডিভোর্স দিয়ে দেই না, তখন তো লোক সমাজ আমাকে প্রশ্ন করবে যে আমি আমার স্বামীকে কেন ডিভোর্স দিয়েছি। বা আমার ছেলে তো বড় হবে, সে যদি আমাকে প্রশ্ন করে যে আমি কেন তোমাকে ডিভোর্স দিয়েছিলাম, তখন আমি আমার ছেলেকে কিভাবে উত্তর দিব যে তোর বাবা অন্য মেয়ের সাথে সময় কাটাতো তাই আমি তাকে ডিভোর্স দিয়েছি? না, এই কথাটা তো আমি কোনোদিন বলতেও পারবো না। কারণ তোমার মধ্যে হয়তো আমার জন্য কোনো সম্মান নেই, কিন্তু তোমার জন্য আমার ভিতরে যথেষ্ট পরিমাণের সম্মান আছে। তাই আমি তোমাকে আমার সন্তানের জন্য ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, এটাই কিন্তু শেষবারের মতো সুযোগ। এখন যদি তুমি নিজেকে শুধরে নিতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি শুধরে নিতে না পারো তাহলে আমি কোনোদিনও তোমার কথা ভাববো না, তোমার দিকে ফিরেও তাকাবো না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি সময় মতো সেটাই নিব, কথাটা যেন মনে থাকে। তবে হ্যাঁ, ফার্দার তুমি আর কখনো এই রাস্তায় পা দিবে না। আশা করি নিজেকে শুধরিয়ে ফেলবে। স্যার, ও স্যার, স্যার গো। এই কি হয়েছে রে? কে তুই? স্যার, এই মেয়েটার আপনি বিয়ে করেন না। কেন, কি হয়েছে? স্যার, এই মেয়েটা আপনি ঠকাইতাছে। এই কোত্থেকে আসছিস পাগল ছাগল? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলছিস। ও আমাকে ঠকাবে কেন? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। স্যার, আমি হাসা কথা কইতাছি। এই মেয়েটা আপনার সম্পত্তির লোভে ঠকাইতাছে। এই মেয়েটার আরেক জায়গা দিয়েই ছিল, নগদের স্বামী আছে। তোর কথা সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। স্যার, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যে কোনো অজুহাত দিয়ে আপনি এখান থেকে চলে যান, দেখবেন যে আপনার হবু বউয়ের আগের স্বামীটা চলে আসবো, তখন ধরতে পারবেন। আচ্ছা তুই যা, তুই যা। বাবু, একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে মানে? কি মিস্টেক করে ফেলেছো? আরে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে না আমি মানিব্যাগটা আনতে ভুলে গেছি। তুমি একটা কাজ করো, তুমি 5 মিনিট এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো, মানিব্যাগটা নিয়ে আসি। আরে মানিব্যাগে তো আমার আইডি কার্ড, টাকা পয়সা সব কিছু। আর আইডি কার্ড ছাড়া তো আর কাবিন হবে না। তুমি একটু দাঁড়াও, আমি দৌড়ে যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, বাসা থেকে মানি ব্যাগটা নিয়ে আসবে। আর শোনো, বেশি করে টাকা নিয়ে আসবে কিন্তু, কারণ বিয়ে করতে গেলে তো কাজীকেও কিছু টাকা দিতে হয়। তাছাড়া কাবিন নামায় হচ্ছে আমরা কাবিন বেশি করব, তাই আমাদের অনেক টাকা দরকার। আচ্ছা বাবু, তুমি জাস্ট একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
আরে যারা, তুমি এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে কি করছো? তুমি এটা কি পরেছো? আরে তোমাকে তো দেখে মনে হচ্ছে বিয়ের শাড়ি পরে তুমি কোথাও কারোর জন্য অপেক্ষা করছো। আমি আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি, তোমাকে সারপ্রাইজ দিব বলে। দেখো আমি বিয়ের সাজে কত সুন্দর করে সাজুগুজু করে আসছি শুধুমাত্র তোমার জন্য। এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে হবে না, চলো বাসায় চলো। চলো। আরে বাসায় যাওয়ার জন্য কিসের জন্য তো তাড়াহুড়া করছো? জায়নাব চলো, আমি বাড়ি নিয়ে আসছি। নিয়ে আসছো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা কাজে অফিসে যাই। আচ্ছা এই লোকটা কি? সে কখন থেকে দাঁড়িয়ে আছে, তোমার সাথে কি যেন বলতেছিল? আরে কি আবার, ও তো আমার ফ্রেন্ড। আসলে আমাদের অনেক দিন পরে দেখা হয়েছে তো, তাই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ও একটু অবাক হয়ে গিয়েছিল আর আমাকে প্রশ্ন করছিল বিয়ের সাজে আমি কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। তাই আমি ওকে বলছিলাম যে আমি তো তোমাকে ভালোবাসি, আজকে আমরা দুজন বিয়ে করতে যাচ্ছি। চলো তো, এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো লাভ নেই, আমরা আমাদের কাজটা সেরে ফেলি, আমরা কাজে অফিসে যাই। চলো। আচ্ছা চলো। আরে এই যারা, তুমি এই লোকটাকে মিথ্যে কথা কেন বলছো? তুমি সত্যিটা কেন বলছো না? তুমি বলো যে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ, আর তুমি এই পরিচয়টা ওনাকে কেন দিতে চাচ্ছ না? হাই চুপ করো, একটা বাজে কথা বলবে না। কি বলতেছো তুমি? আমার হাজবেন্ড? আমার বিয়ে কবে হলো? আমি তো এখনো আনম্যারিড। সূর্য, এখানে আমাদের আর বেশিক্ষণ থাকতে হবে না, প্লিজ চলো কাজে অফিসে যাই। তো চলো। বাস বাস বাস, এ কি শুনছি আমি? তুমি বলছো তোমার বিয়ে হয়নি, আর উনি বলছে তুমি ওনার ওয়াইফ। সত্যিটা বলো ভাইয়া, আপনি বলুন তো উনি আপনার কি হয়? ভাইয়া সত্যিটা আমি বলছি, এই যে দেখতে পাচ্ছেন না মহিলাটাকে, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার ভাবি। আপনাকে না উনি ঠকাচ্ছেন। আমার ভাইয়ের জীবনটা তো একদম তছনছ করে দিয়েছে। আমার ভাইয়েরও না আপনার মতো অনেক সয় সম্পত্তি ছিল, অনেক টাকা পয়সাও ছিল। সেই টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু ধ্বংস করে না সবকিছু খাওয়া শেষ, এখন ধরেছে আপনাকে। আপনার টাকা পয়সা সয় সম্পত্তি যখন খাওয়া শেষ হবে না, আপনাকেও ছুঁড়ে ফেলে দিবে। এর কোনো কথাই না আপনি বিশ্বাস করবেন না। হোয়াট? দুশ্চরিত্রা নারী! এই তোর লজ্জা করে না কারণ নারী হয়ে পুরুষদেরকে এভাবে ঠকাতে? হ্যাঁ, এত সহজ একটা মানুষ, এত ভালো একটা মানুষ, আর এই মানুষকে তুই এভাবে ঠকাচ্ছিলি। আর আমায় কি বললি তোর বিয়ে হয়নি, তুই আনম্যারিড, তুই আমার সাথে রিলেশন করেছিস আমার টাকা পয়সা দেখে, হ্যাঁ আমার ধন সম্পত্তি দেখে। ছি ছি ছি, তোকে দেখতে তো আমার ঘৃণা হচ্ছে। ভাগ্যিস বিয়ের আগে আমি সব কিছু জেনে গিয়েছিলাম। আর ওনারা কি বলবে? তোর সাথে যখন প্রথম এখানে দাঁড়িয়েছিলাম না, এক বুড়ো মুরব্বী এসে আমার কানে ফিসফিস করে সব কিছু বলে গেছে। আমি তো মানিব্যাগে রয়েছিল একটু দূরে দাঁড়িয়েছিলাম তোদের এই কীর্তিকলাপ দেখার জন্য। ছি ছি, তোর মতো মেয়ে হবে কিনা আমার বউ? তোর মতো মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা আছে? আরে তোর স্বামী রেখে তুই আমার সাথে প্রেম করছিস? কত বড় নির্লজ্জ বেহায় আমি একটা কথাকার, যত সব। সূর্য, সূর্য আমার কথাটা শুনে। লিটু, আমার ভুল হয়ে গেছে। আমি দিনের পর দিন তোমার সাথে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, কিন্তু তুমি সব কিছু মুখ বুজে সহ্য করে গেছো, কখনো তার পাল্টা জবাবও দাওনি। আর আমি কি না তোমার মতো একজন সৎ নিষ্ঠাবান ভালো স্বামী রেখে একটা 2 দিনের লোকের পিছনে ছুটছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি লিটু, আমি অর্থলোভী হয়ে গেছি। লিটু, আমি অর্থলোভী হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও লিটু, তুমি আমাকে একটা সুযোগ দাও, তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো লিটু। ভাইয়া খবরদার, একে মাফ করে না দ্বিতীয়বার আর কোনো ভুল করার সুযোগ দিবে না। এর মতো মহিলাকে না কোনোদিন মাফ করা যায় না, কারণ এ তো কোনো ভুল করেনি, অন্যায় করেছে। তার জন্য তোমাকে আমি বলছি ভাইয়া, এ যদি তোমার লাইফে আবার আসে না, তোমার জীবনটা একবার ধ্বংস করে দিবে। একে তুমি মাফ করবে না। হ্যাঁ কি, তুই একদম ঠিক কথাই বলেছিস। ওর মতো কালনাগিনীকে না আমি আর দ্বিতীয়বার কোনো সুযোগ দিতে চাই না। ওকে একবারের জন্য আমি ক্ষমা করব না। ছি 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 ছি, যারা তুমি এটা করতে পারলে? আরে কি করিনি তোমার জন্য? এত পরিশ্রম করে গেছি, এত টাকা পয়সা যা ছিল সবকিছু তোমার পেছনে ঢেলেছি। তুমি আমাকে যখন যেভাবে চলতে বলেছো আমি ঠিক সেইভাবেই চলেছি, কিন্তু তারপরেও তুমি আমাকে কখনো ভালোই বাসতে পারোনি। আরে তুমি আমাকে ভালো কি করে বাসবে? তুমি তো ভালোবাসতে আমার টাকা পয়সা, আভিজাত আর অর্থ সম্পত্তিকে। আসলে কথায় বলে না, তোমাদের মতো মেয়েরা না কখনো কারো সংসার করতেই পারো না। তুমি একটা লোভী মেয়ে। আজকের পর থেকে আমি ভেবে নিব তোমার সাথে আমার যে সম্পর্কটা ছিল সেটা এইখানেই শেষ। ভবিষ্যতে কোনোদিন তুমি আমার বাসায় আসবে না, আর তুমি আমার জীবনে ছিলে না, থাকবেও না। ভালো থেকো তুমি। আশা করছি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো। আখি, চলো এখান থেকে। চলো ভাইয়া। লিটু,